ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আদিবার মাথাটা যেন কিছুতে কাজ করতেছে না, চোখ থেকে অনবরত পানি ঝরতেছে। আদিবার ওখানে না থেকে সোজা আব্বুর রুমে চলে গেল। আঙ্কেল ফোনে কারোর সাথে কথা বলতেছিলেন। তখন আদিবার গিয়ে কান্না করতে করতে তার আব্বুকে জড়িয়ে ধরলো। আঙ্কেল কিছু বুঝতে না পেরে ফোন কেটে দিল। এরপর বলতে লাগলো, এই পাগলি, আরে কান্না করতেছিস কেন? আমি তো তোর বিয়েটা ভেঙে দিয়েছি, আর কান্না করতে হবে না। কিন্তু আদিবা একভাবে কান্না করেই যাচ্ছে। আদিবা, কি হয়েছে? আমাকে তো বলবি নাকি? কান্নার কারণে কিছু বলতে পারতেছে না। আপু আমি কি হয়েছে মা, খুলে বল আমাকে। শ্রাবণের রুমে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি। এরপর আদিবা তার আব্বুকে সবকিছু খুলে বলে। আদিবার কথা শুনেই আঙ্কেল অনেকটা অবাক হয়ে যায়। এরপর হঠাৎই আদিবা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আঙ্কেল অনেক চিন্তিত হয়ে পড়েন, তার একমাত্র মেয়ে। তাই আঙ্কেল আর দেরি না করে ডক্টরকে ফোন দেয়। কিছু সময় পর ডক্টর এসে আদিবাকে চেক আপ করে। দেখুন, চিন্তার কোনো কারণ নেই, তবে ভবিষ্যৎ অনেক বড় কিছু হতে পারে। মানে? মনে হচ্ছে রোগীর মাথায় অনেক আঘাত পেয়েছে। এটা শারীরিক আঘাত নয়, এটাকে বলে মানসিক আঘাত, যার কারণে রোগী জ্ঞান হারিয়েছে। ভবিষ্যতে এমন কোনো কিছু করবেন না যাতে করে এমনটা হয়। আচ্ছা। এরপর ডক্টর চলে যায়। অপরদিকে আঙ্কেল বুঝতে পারে যে আমি আদিবার উপরে রাগ করে বাসা ছেড়ে চলে গেছি। সেদিন রাতে যখন আমার সাথে দেখা হয়েছিল তখন হয়তো আমি এখান থেকে চলে গেছি। যেভাবেই হোক শ্রাবণকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আঙ্কেল এইগুলো ভাবতে ভাবতে পুলিশকে ফোন দিয়ে সবটা বলল। পুলিশ আমাকে খুঁজতেও লাগলো। এদিকে আমি আর রাফি দুজনেই অনেক গল্প করলাম, কারণ আজকে প্রায় অনেক বছর পর প্রিয় বন্ধুর সাথে দেখা হয়েছে। বিকেলে অফিস করে রাফিকে নিয়ে 3 হারামির কাছে গেলাম। সেখানে রাফিকে সকলের সাথে পরিচয় করে দিলাম। কিছু সময় আড্ডা দিয়ে আমি সেখান থেকে গাড়ি নিয়ে সোজা আপুর স্কুলের সামনে চলে এলাম। সেখানে এসে দেখি স্কুলে কিছু সময় আগে ছুটি হয়ে গেছে। জান্নাতকে দেখলাম স্কুলের একপাশে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গিয়ে গাড়ি থামালাম, কিন্তু আমাকে দেখেও সে গাড়ি থেকে দূরে দাঁড়িয়ে আছে। বুঝলাম রাগ করেছে। আমি অনেক কষ্টে আপুকে গাড়ি বসে সোজা বাসায় চলে আসলাম। আপু গাড়ি থেকে নেমে বাসার ভিতর চলে যেতে লাগলো। তখনই বললাম, সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো লেট করব না। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত বল? যদি আমাকে অনেকগুলো চকলেট এনে দাও তাহলেই মাফ করতে পারি। আচ্ছা দেব, অনেকগুলো এনে দেব। এবার 80টা দে তো। এই তো, এইবার ঠিক আছে। এবার চল ভেতরে যাওয়া যাক। ভাইয়া চলো। এরপর আমি আর আপু ভেতরে চলে গেলাম। আপু তুই ফ্রেশ হয়ে একটু আমার রুমে আসিস তো, তোর সাথে একটু কথা আছে। ওকে ভাইয়া। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখনই ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজ চেক করতে গেলাম, তেমন কিছু না, জাস্ট একটা অফারের মেসেজ। কিন্তু তখনই আদিবার কথা মনে পড়ে গেল, কারণ মোবাইলে যে আদিবার ছবি দেওয়া। আদিবার হাসি মাখা মুখটা দেখে নিজের মুখে একটা হাসি চলে এলো। ও হয়তো অনেক হ্যাপি হবে ও নতুন মানুষের সাথে। আমি কিছু চাই না, আদিবা খুশি থাকলে আমিও খুশি। তখনই জান্নাত আমার রুমে এলো। ভাইয়া। হ্যাঁ আয়, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। ভাইয়া বলো কি বলবে? আজকে সন্ধ্যার পর আমার একটা ফ্রেন্ড আসবে। ও হ্যাঁ, ওর নাম রাফি, তোকে হয়তো বলেছিলাম। ও হ্যাঁ, রাফি ভাইয়া, তুমি বলেছিলে ওই দিন রাতে। হ্যাঁ, রাতে ডিনার আমাদের এখানে করবে। বউকে নিয়ে একটু ভালো মন্দ রান্না করিস। এটা আর তোমাকে বলতে হবে না, আমি আছি না। এরপর জান্নাত রুমে চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য রাফিকে নিয়ে একেবারে বাসায় আসবো রাতে। এদিকে বিকেল 5টার সময় আদিবার জ্ঞান ফিরে আসে। আদিবার চোখ মিলেই ওর সামনের আব্বুকে দেখতে পায়। সাথে সাথে আদিবা তার আব্বুকে জিজ্ঞাসা করে, আপু শ্রাবণকে পাওয়া গেছে? কোথায় ও? ওকে তো দেখতে পারতেছি না। মা তুই শান্ত হয়ে বস, আমি আমার সবটুকু দিয়ে শ্রাবণকে খুঁজতেছি, তো চিন্তা করা লাগবে না। আব্বু তার মানে এখনো শ্রাবণের কোনো খোঁজ পাওয়া যায়নি? মা তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কি করে বুঝবো আব্বু? আমি জানি ওকে তুমি খুঁজে দিবে না। এত বড় শহরে কোথায় খুঁজবে তুমি শ্রাবণকে? আর শ্রাবণ যে এই শহরেই আছে তার গ্যারান্টি কি?
তুই বোঝার চেষ্টা কর, এত রাতে শরীরের ক্ষতি হবে। আর তাছাড়া আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ছবি দিয়ে এসেছি, তারা বলেছে 2 দিনের মধ্যে খুঁজে দিবে। আব্বু সত্যি বলতেছো তো? তোকে শুধু শুধু আর উত্তেজিত হতে হবে না। আব্বু যে কোনো মূল্যেই আমার শ্রাবণকে চাই। আচ্ছা মা, এইবার কিছু খেয়ে নে, সেই সকাল থেকে কিছু খাসনি। দাও। ওকে, তুই একটু বস, আমি খাবার নিয়ে আসতেছি। এইভাবে আদিব আর আব্বু কোনোভাবে আদিবাকে শান্ত করলো। অপর প্রান্তে থানার পুলিশ পড়েছে অনেক বিপদে। বাংলাদেশের বড় বিজনেসম্যানদের মধ্যে একজন আদিব আর আব্বু এসে কিছুক্ষণ আগে ছবি দিয়ে গেছে। এরা বলেছে 2 দিনের মধ্যে ছেলেটাকে খুঁজে এনে যেন তার সামনে আনা হয়। তাই পুলিশ অফিসার তার সহকারীকে ডাক দিলেন। জি স্যার, বলুন কি জন্য ডেকেছেন? এই ছেলেটাকে চিনেন আপনি? না স্যার, কে এই ছেলে? আমিও তো চিনি না, একে খুঁজতে হবে। কিন্তু স্যার, একে খুঁজে কি করবেন? একটু আগে কে এসেছিল দেখেছেন? কি যেন নাম, মানে মনে নাই, তবে টেলিভিশনে 2বার দেখেছি মনে হয়। সে এই ছবিটা আমাকে দিয়ে গেল আর খুঁজতে বললো। ছেলেটা নাকি এই শহরের নাই সম্ভবত, আর এর গ্রামের বাড়ি নাকি সিলেট। স্যার, আপনি কি করে জানলেন? আরে বোকা, মিস্টার জাহিদুল ইসলাম বলে গেছে। ও স্যার, বুঝেছি। এই নিন ছবিটা, আর এই ছবিটি সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিন। খুব তাড়াতাড়ি এই ছেলেকে আমরা চাই। ওকে স্যার। এরপর আমার ছবি সকল পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। এই গ্রুপের আসল মালিক যে এখন তার কোম্পানিতে জয়েন করেছে সেটা মোটামুটি সবাই জানে, সকলে জানারই কথা। কারণ সিলেটের বড় বড় প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে এটা সকলেই শীর্ষে আছে। ঠিক তেমনই সিলেটের মূল পুলিশ স্টেশন মানে সিলেট রেঞ্জের ওসি সাহেব মোটামুটি আমাকে চেনে। তিনি বসে বসে একটা কেসের ফাইল চেক করছিলেন। ঠিক তখনই তার রুমে পিয়ন আসে। স্যার, এই যে একটা খাম, এটা আপনার জন্য। কি দিয়েছে ওটা? আরে এর ভিতরেই বাকি। স্যার, এই ঢাকা অরেঞ্জ থেকে এসেছে। কিন্তু কি আছে এর ভিতরে? একটা ছেলের ছবি আছে, ছেলেটাকে খুঁজে ফেলে যোগাযোগ করতে বলা হয়েছে। আচ্ছা, আপনি এবার আসুন। ওকে স্যার। এরপর ওসি সাহেব খামটা খুললো, কিন্তু ছবিটি খুলে অনেক অবাক হলেন। কারণ ছবিটির কারণে ছবিটি ছিল আমার। তাই তিনি দেরি না করে ঢাকা মেইন অফিসে ফোন দিলেন। সেখান থেকে ওসি সাহেব সব কিছু জানতে পারলো। এবার তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। একবার ভেবেছিলেন সব কিছু বলে দেবে যে আমি এখন সিলেটে আছি, কিন্তু ওসি সাহেব সেটা করলেন না। কারণ তিনি একবার আমার সাথে দেখা করে বিষয়টি বুঝতে চায়, কেন আমি ঢাকা থেকে হঠাৎ সিলেটে চলে গেলাম, আর মিস্টার জাহিদুলের সাথে এবার সম্পর্ক কিসের। এদিকে আমি আর রাফি আমার সেই পুরনো স্কুল ক্যাম্পাসে বসে আছি। আমি রাফিকে আমার বিভিন্ন ছোটোবেলার গল্প শোনাচ্ছি, আর রাফি সে একইভাবে এসেই চলেছে। আমি অবশ্য এতে অনেক মজা পাচ্ছিলাম, তাই আমি ওকে একের পর এক গল্প বলেই যাচ্ছি। ঠিক তখনই একটা গাড়ি এসে আমাদের সামনে থামে। গাড়ি থেকে 2 জন পুলিশ বসা আছে, একজন ড্রাইভ করছে আর অন্যজন গাড়িতে বসে আছে। কিন্তু এরা হঠাৎ আমাদের সামনে এসে থামলো কেন? আর আমি আর রাফি সেগুলো চিন্তা করতেছি। ঠিক তখনই যে পুলিশ অফিসার বসা ছিল তিনি গাড়ি থেকে নেমে আমার সামনে এলেন আর আমাকে বললেন, বুঝতে পারি। জি স্যার, বসুন, এতে বলার কি আছে। আমি ইন্সপেক্টর তন্ময়, এই শহরের পাশের থানার ওসি। জি স্যার, আমি শ্রাবণ। এই জানি, বলার দরকার নেই। আপনার কাছে একটা দরকারি এসেছি। কি দরকার বলুন। পকেট থেকে একটা ছবি বের করে আমার সামনে ধরলো। ছবিটা দেখে তো আমি অবাক হলাম, কারণ ছবিটা আমার। এটা আপনি না? হ্যাঁ, কিন্তু বিষয়টা কি বুঝলাম না তো। ঢাকা থেকে মিস্টার জহিদুল আপনাকে খুঁজতে এই ছবিটি পাঠিয়েছে। জাহিদুল আঙ্কেলের কথা শুনে অনেক অবাক হলাম, কিন্তু আঙ্কেল আমাকে খুঁজতে পুলিশ স্টেশনে কেন এসেছে? আমি তো কোনো মাসের ভাড়া বকে রাখি না। এগুলো মনে মনে ভাবতেছি, আর রাফি তো চুপ করে আছে। বেশি ভাবার দরকার নেই। এনার মেয়েকে কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আদিবা। আদিবা নাকি তোমাকে খোঁজ করতেছে আর অনেক কান্নাকাটি করতেছে, তাই তিনি তোমাকে খুঁজতেছে। মানে? এখন আমি কি আপনার খোঁজ দিয়ে দিব? আদিবাকে কিছুতে আমি আমার বাসার ঠিকানা দেব না। এতে করে আমার কাছে এলে আমি আরও দুর্বল হয়ে পড়ব। না স্যার, আমার খোঁজ আপনি কাউকে দিবেন না, প্লিজ। প্লিজ বলার দরকার নেই, আমিও ঠিক এটাই সন্দেহ করেছিলাম, তাই তোমায় খোঁজ না দিয়ে আগে তোমার কাছে এলাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমি আসি। ওকে স্যার। এরপর পুলিশ অফিসার চলে গেলেন। তখনই রাফি বলল, কি হয়েছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বল। ভাই, আদিবার বিয়ে কাল, তাই হয়তো তার বিয়ের সকল দায়িত্ব আমাকে নিতে হবে বলে আঙ্কেল খুঁজতেছে। আঙ্কেলের তো কোনো ছেলে নেই, তাই। দূর, বাদ দেই আবিদার কথা। হ্যাঁ চল, অনেক রাত হয়েছে, বাসায় যাওয়া যাক। চল, আমার তো আর তর সইতেছে না, নতুন একটা বোন পাবো আমি।
হ্যাঁ চল। বাসা বেশি দূরে নয়, তাই আমি আর রাফি হেঁটেই বাসায় যাচ্ছিলাম। বাসায় এসে রাফির সাথে জান্নাতের পরিচয় করে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে আমি, রাফি আর আপু মিলে ছাদে অনেক সময় গল্প করলাম। এরপর আপুকে বাসায় রেখে আমি রাফিকে এগিয়ে দিয়ে এলাম। পুরো একদিন কেটে গেল, কিন্তু পুলিশ কোনোভাবেই আমার খোঁজ পাচ্ছে না। আর পাবে বা কী করে? আমি তো সিলেটে, আর সিলেটের পুলিশ বলে দিয়েছে আমি এখানে নেই, তাই আর কোনো চিন্তাই নেই। আদিবার কান্না কোনোভাবে থামানো যাচ্ছে না। আদিব এখন বুঝতে পারতেছে যে সে আমাকে কতটা ভালোবাসে। তারপরেও আদিবার বিশ্বাস আছে যে আমাকে সে খুঁজে পাবেই। এইভাবে পুরো 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু আমার কোনো খোঁজ পেল না। আদিব এখন আগের থেকে অনেকটা শান্ত হয়েছে, আগের মতো সবসময় কান্না করে না। এর পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ আদিবার বাবা। আদিব ওর বাবাকে অনেক ভালোবাসে, সবসময় ওর বাবার সাথে ঝগড়া করলেও অনেক ভালোবাসে ওর বাবাকে। কারণ আদিবার আম্মু অনেক আগে মারা যায়, যখন আদিবা অনেক ছোট ছিল। আদিবার আব্বু তখন চাইলে বিয়ে করতে পারতো, কিন্তু আদিবার কথা চিন্তা করে বিয়ে করেনি। কারণ বর্তমানে সৎমা মানে হচ্ছে একটা ডাইনির সমান। তবে সকলের ক্ষেত্রে নয়, কেউ আবার খারাপভাবে নেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই সৎমা সবসময় খারাপ ব্যবহার করে। আদিবার আব্বু এটা চিন্তা করে বিয়ে করেনি। এটা আদিবা খুব ভালো করেই জানে যে ওর আব্বু ওকে কতটা ভালোবাসে। এই তো 2 দিন আগে আদিবার ছাদ থেকে যখন রুমে আসে, তখন খেয়াল করে ওর আব্বু রুম থেকে হালকা কান্নার আওয়াজ আসতেছে। তাই আদিবা লুকিয়ে লুকিয়ে ওর আব্বুকে উকি মারে। এরপর আদিবা দেখেছে আদিবার আব্বু একটা ছবি বুকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছে। তাই সেই দিন থেকে আদিবা ওর আব্বুর সামনে কান্না করে না। তবে আদিবা ঠিকই রাতের আধারে চোখের পানি ফেলে। আদিবা রুমে চুপ করে বসে আছে। তখনই আদিবার আব্বু ও রুমে যায়। মা কি করতেছিস? কিছু না আব্বু, বসে আছি। আমি জানি তুই কি ভাবতেছিস। শোন মাম, আমি তোর বাবা, আমি তো সবসময়ই তোর ভালো চাইবো, তাই না? কিন্তু আব্বু তুমি আবার এগুলো বলতেছো কেন? আমি চাই তুই কাল থেকে আমার অফিসে জয়েন কর। দেখ মা, আমারও তো অনেক বয়স হলো, এবার তুই সবকিছু বুঝে নে। আব্বু আমি এখনো এসবের জন্য প্রস্তুত নয়। মা, তোর ভালোর জন্যই বলতেছিলাম। এখন তুই সারাদিন বাসায় থাকলে শুধু শ্রাবণের কথাই মনে পড়বে, আর যদি তুই কাজের মধ্যে থাকিস তাহলে দেখবি সব কষ্ট ভুলে যাবি। আদিবা 1 মিনিট চিন্তা করলো। আব্বু তো ঠিকই বলেছে, যদি আমি কাজের ভেতরে থাকি তাহলে হয়তো শ্রাবণের কথা মনে পড়বে না। ঠিক আছে আব্বু, আমি কাল থেকেই আমাদের অফিস জয়েন করব। আমি জানতাম তুই রাজি হবি। অনেক বেলা হয়েছে মা, আয় এইবার খাবারটা খেয়ে নে। আব্বু তুমি যাও, আমি আসতেছি। এরপর আদিবা আর ওর আব্বু দুজনে সকালের খাবার খেয়ে চলে গেল। অন্যদিকে এদিকে আমি আর রাফি আমার অফিসের কেবিনে বসে আছি। আজকে একটা ইন্টারভিউ চলতেছে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার কোম্পানি থেকে 7 জন স্টাফকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা এই কয়েক বছর ধরে কোম্পানি টাকা মেরে খেয়ে এসেছে। এগুলো আমি ফাইল চেক করে বুঝতে পেরে যাই। নাসির আঙ্কেল যদিও এগুলো বুঝতে পারেনি, বয়স হয়ে গেছে, তাই হয়তো ঠিকভাবে ফাইলগুলো হিসাব মেলাতে পারেনি। আর বুঝলে হয়তো কোম্পানির এমনটা লস দেখতে পারতো না। যাই হোক, আসল কথায় আসি। আমাদের অফিস থেকে যেহেতু 7 জন স্টাফকে বের করে দেওয়া হয়েছে, তাই নতুন স্টাফের দরকার। এজন্য আজকের ইন্টারভিউ। আমি আর রাফি দুজন মিলে প্রশ্ন করতেছি, যদি রাফি বেশি প্রশ্ন করতেছে। এভাবে ইন্টারভিউ চলতেছে, কিন্তু হঠাৎ করে আমার কেবিনে একটা মেয়ে আসে। সেও ইন্টারভিউ দিতে এসেছে, আর মেয়েটিকে এক দেখে আমি চিনে ফেলেছি। আমি কাকে দেখতেছি? প্রায় 5 বছর আগে মেয়েকে আমি দেখেছি, কিন্তু চেহারার কোনো পরিবর্তন হয়নি, শুধু একটু মোটা হয়েছে আর কি, এবং চুলগুলো অনেক বড় হয়েছে। আমাকে দেখে মেয়েটি বলল, শ্রাবণ তুমি? এতদিন তুমি কোথায় ছিলে জানো? আমি তোমাকে কত খুঁজেছি। আমি মেয়েটির এমন কথা শুনে অনেকটা ভেবাচাকা খেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতেছিলাম না, কিন্তু রাফি এই কথা শুনে অনেক রেগে গেল। এক্সকিউজ মি, আপনি তুমি করে বলতেছেন কেন? উনি অফিসের বস, আর আপনি তার নাম ধরে ডাকতেছেন কেন? মেয়েটি কিছু সময় কিছু একটা ভেবে বলল, সরি স্যার। এরপর আমি যথাসম্ভব স্বাভাবিকভাবে সবগুলো ইন্টারভিউ নিলাম। মোট 7 জন স্টাফ নেওয়া হয়েছে, এর মধ্যে মেয়েটিও আছে। আর কত মেয়ে করব। এবার মেয়েটির পরিচয় দিয়ে দিই, কি বলেন? মেয়েটির নাম শিমলা। আমি যখন আগে সিলেট থাকতাম তখন আমি আর শিমলা একই ক্লাসে পড়তাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শিমলাকে পছন্দ করতাম। শিমলা ছিল আমাদের সারা কলেজের মধ্যে একজন অন্যতম রাগী মেয়ে, তাই ভয়ে ভয়ে কে প্রপোজ করতো না, কিন্তু আমি সেই ভয় ভেঙে শিমলাকে প্রপোজ করি। এরপর শিমলা রেগে প্রিন্সিপালের কাছে বিচার দেয়। ব্যাস হয়ে গেল। আমাকে তো স্যার উত্তম মাধ্যম কেলানি দিল। এরপর থেকে আর শিমলা সামনেই যেতাম না, যদি আবার স্যারের হাতে মার্ক হয় তার ভয়তে। এই ঘটনার 1 সপ্তাহ পরে আব্বু অ্যাক্সিডেন্ট করে, আর আমি ঢাকাও চলে যাই। এরপর থেকে শিমলার সাথে আমার আর দেখা হয়নি। আজকেই দেখা। শিমলা তো আমাকে পছন্দ করতো না, জীবন আমার সাথে কখনো কথাই বলেনি, আর আজকে হঠাৎ করেই সোজা তুমি করে বলতেছে। আর আমাকে বা কেন খুঁজেছে কিছুই বুঝতেছি না। যাই হোক, এগুলো এখন ভেবে লাভ নেই।
আমি দুপুরে আমার কেবিনে বসে একটা ফাইল চেক করতেছিলাম, তখনই শিমলা আমার কেবিনে এসে বলল, মে আই কামিং স্যার? হ্যাঁ আসুন। স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? ঢাকায় ছিলাম। স্যার, আমরা তো একই ক্লাসে পড়তাম, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা বলতেছেন কেন? স্যার, এত কথা বলছি না, আমি আপনাকে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো। আমি অবাক হয়ে গেলাম, এর আবার কি হলো? আগে তো আমাকে চোখে দেখতে পারতো না, তাহলে আজকে হঠাৎ আপনি থেকে তুমি? আজব। যাই হোক, আমার মুড ভালো ছিল তাই হ্যাঁ বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ, আমরা কি বন্ধু হতে পারি? এ কে রে ভাই, যতই সুযোগ দিয়ে ততই গায়ে উঠে আসে। যাই হোক, একসাথেই তো পড়তাম, তাহলে বন্ধু বানাতে সমস্যা কিসের? আর তাছাড়া এখানে আমার কোনো মেয়ে বন্ধু নেই, তাই সব কিছু চিন্তা করে বললাম, হ্যাঁ ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। সত্যি? হ্যাঁ। এখন এইসব ফাইল রেখে আমার সাথে চলো, দুপুর 2টা বাজে, কিছু খাওয়া লাগবে তো নাকি? শিমলার কথা আমি ঘড়ির দিকে তাকালাম, আমার তো খেয়ালই ছিল না 2টা বেজে গেছে। তুমি খেয়েছো? কোথায় খেলাম, তোমার সাথে খাবো বলেই তো না খেয়েছিলাম। আচ্ছা চলো। এরপর আমি আর শিমলা একটা রেস্টুরেন্টে চলে এলাম। খাবার খাওয়ার সময় শিমলা হঠাৎ করে বলল, শ্রাবণ, তোমার সেই কলেজ লাইফের কথা মনে আছে? এই মেয়ে আসলে বলতে কি যাচ্ছে? কলেজ লাইফের কথা কেউ কখনো ভুলে নাকি? না জানি কি বলতে চায়। না, তেমন কিছু মনে নেই। কেন তোমার মনে নেই? তুমি আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমার স্যারকে দিয়ে মার খেয়েছিলাম। এই কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আমি হালকা করে কাশিও দিলাম। শিমলা এটা দেখে আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি পানি খেয়ে একটু ঠান্ডা হয়ে বললাম, এই কথা কি কোনোদিন বলা যায়? সেটাই, আমার থেকে আর কে ভালো বোঝে? আমি তো সেই দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করে আসছি। কিছু বললে? বলছি, এখানের খাবার খুব ভালো। হ্যাঁ, এই জন্যই তো আমি এখানে আসি। এরপর লাঞ্চ করে আমি আর শিমলা আবার অফিসে চলে এলাম। শিমলা ওর কাজ করতে চলে গেল। আমি আমার কেবিনে বসে একটু আগের কথাগুলো ভাবতে লাগলাম। শিমলা আসলে কি বোঝাতে চাচ্ছে? ও হঠাৎ করে আমার সাথে এমন সুন্দরভাবে কথা বলতেছে, আমি কিছুই ভাবতে পারতেছি না। আর আমি শিমলাকে অনেক পছন্দ করতাম তখন। আর তখন আমার বয়স ছিল 18 থেকে 19। আর এই বয়সের ছেলেরা এই সময়ে কম বেশি ভুল করেই থাকে। আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো শিমলাকে প্রপোজ করে। আর শিমলা খুব রাগী হলেও ক্লাসের মধ্যে সবসময় বকবক করেই যেত। আর এই বকবকের মায়ে আমি পরে গিয়ে প্রপোজ করে ফেলি। আর এখন এই মেয়ে সে বকবক করেই যাচ্ছে। এখন এইসব ভেবে লাভ নেই, আমি কাজে মন দিলাম। কিছু সময় পরে রাফি এলো আমার রুমে। ভাই, মেয়েটাকে? আরে ভাই বলিস না, এই মেয়ে আমার সাথে এক কলেজে পড়তো। এরপর তাকে সব কিছু খুলে বললাম। এর মানে আবিদাকে ভালোবাসার আগে তুই একে ভালোবাসতি? আরে ধুর, এটাকে ভালোবাসা বলে না, এটাকে আবেগ বলে। আবেগ, তখন আবেগ ছিল তাই প্রপোজ করেছিলাম। আর এখন নেই, তাই শিমলাকে আর ভালো লাগে না। এর মানে এই না যে শিমলা ভালো না, ও অবশ্য অনেক ভালো মেয়ে। আর আদিবের প্রতি আমার আবেগ ছিল না, ওটা আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ও এমজি, তুই তো পুরো রচনা বলে ফেললি। অফিস শেষ করে বাইরে বের হলাম। এতক্ষণে সবাই চলে গেছে হয়তো, কারণ অফিস টাইম অনেক আগে শেষ হয়ে গেছে। আমি গাড়ি নিয়ে বের হতে যাব, তখন এদিকে শিমলা রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই আমার সামনে গিয়ে গাড়ি থামিয়ে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? শিমলা কিছু না বলে আমার গাড়িতে উঠে বসলো। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সায় দেখি না। আমাকে তুমি একটু বাসায় ড্রপ করে দিবা প্লিজ? আমি পরে আবুল বনে গেলাম। ইস, কেন যে গাড়ি থামাতে গেলাম। পরে বাধ্য হয়ে গাড়ি চালাতে লাগলাম। তোমার বাসা কোন দিকে আমাকে বলো, আমি ড্রাইভ করতেছি। এরপর শিমলা আমাকে রাস্তা বলতে লাগলো, আর আমি ওকে ওর বাসায় রেখে গাড়ি ঘুরিয়ে জান্নাতের স্কুলের দিকে যেতে লাগলাম। আর শিমলা গাড়ি থেকে নেমে একটা মুচকে হাসি দিয়ে বলল, কে বলতো তোমার গাড়িতে বসেছি, কিছুদিন পরে তোমার মনের ভেতরে বসবো। এটা বলে শিমলা ওর বাসায় ঢুকে গেল। আর এদিকে আমি জান্নাতকে গাড়িতে উঠে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে আজকে দিনের ঘটনাগুলো ভাবতে লাগলাম। আর ভাবতে লাগলাম, আজকে 3 দিন হলো আদিবার বিয়ে হয়ে গেছে। কারণ বিয়ের তারিখ অনুযায়ী আজ 3 দিন বিয়ের। নিজের অজান্তে চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। আজ আদিবা অন্য কারো হয়ে গেছে। আমি তো স্বপ্নেও আদিবার পাশে কখনো কাউকে কল্পনাই করতে পারতাম না। আর আজকে না, আদিবের পাশে অন্য কেউ থাকে, নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে। আমি ইচ্ছে করলে আদিবাকে জোর করে তুলে আনতে পারতাম। জোর করে তুলে আনলে হয়তো নিজেকে আর এভাবে কষ্ট পেতে হতো না। ধ্যাৎ, কী ভাবতেছে এগুলো? এত খারাপ শিক্ষা আমার আব্বু আমাকে দেয়নি। তাই চিন্তা ঝেড়ে ফেলে একটু ছাদের দিকে গেলাম। আজ অনেক দিন হলো ছাদে যাওয়া হয় না। আমি ছাদে গিয়ে দেখি আমার আপুটা ছাদে থাকা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। আমি ওর সাথে কিছু সময় গল্প করে চলে এলাম। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কাল রাতে একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো একটু সকালেই ঘুম ভেঙে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সবে মাত্র 7টা বাজে। অফিসে যেতে এখন অনেক দেরি।
আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। কিচেনে ঢুকে পানি গরম দিলাম। সকালবেলা কেন জানি 1 কাপ চা খেতে ইচ্ছে করতেছে, তাই পানি গরম দিয়ে চা বানিয়ে নিচে ছাদে চলে গেলাম। একটা চেয়ারে বসে দেখতে লাগলাম বাসার চারদিকে। গায়ে হালকা হালকা বাতাস আসতেছে, চারদিকে কোনো শব্দ নেই। একটু পরে হয়তো শুরু হয়ে যাবে ব্যস্ত মানুষের আনাগোনা, চারদিকে গাড়ির হর্ন বাজবে ইত্যাদি। এখন এর পরিবেশটা যেন পারফেক্ট। এমন সকালে আমি আর আদিবা কতই না সময় কাটিয়েছি গল্প করে। মনে পড়লে বুকটা কেমন জানি করে ওঠে। কেমন করে সেটা বলতে পারবো না, তবে খুব কষ্ট হয়। আজকে হয়তো আদিবা অন্য কারো বুকে শুয়ে ঘুমিয়ে আছে। একসময় আমি আদিবার পাশে অন্য কাউকে কল্পনা করতে পারতাম না, আর আজকে আমি নিজে আদিবাকে ছেড়ে দিব্যি বেঁচে আছি। মনে মনে এগুলোই ভাবছিলাম, তখনই জান্নাত আমাকে পেছন থেকে ডাক দিল। ভাইয়া, তুমি আজকে এত সকালে ছাদে কি করো? তেমন কিছু না, একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই চা খেতে ছাদে চলে এলাম। তুমি শুধু শুধু চা বানাতে গেলে কেন? আমি ছিলাম না? হ্যাঁ, তুই তো আছিস। কিন্তু কি? এমনিতে আমার ইচ্ছে হলো, তাই নিজে বানিয়ে নিয়ে এলাম। তুই এই সময় ছাদে এলে যে? ফুল গাছে পানি দিতে এসেছিলাম, আর এসে দেখি তুমিও এখানে। ও আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুই গাছে পানি দিয়ে নিচে আয়। আচ্ছা ভাইয়া।